বিয়ের মাত্র 2 মাস হয়েছে। সবকিছু যেন ঠিকঠাকই চলছিল, অন্তত বাইরের দুনিয়ার চোখে। কিন্তু ভেতরে ভেতরে একটা ভারী শূন্যতা যেন প্রতিদিন একটু একটু করে জমছিল আমার বুকের ভেতর। স্বামী রাহুল ভালো মানুষ, দায়িত্ববানও বলা চলে। কিন্তু চাকরি চলে যাওয়ার পর যেন আর আগের মতো থাকেনি। বাড়িতে বসে বসে তার চোখে ফুটে উঠেছিল অস্থিরতা, আর আমার চোখে ভবিষ্যতের ভয়। সব টাকা ফুরিয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ওর ভাইয়ের পরামর্শে রাহুল চলে গেল বিদেশে একটি নতুন চাকরির আশা। তারপর বাড়িতে আমি আর আমার দেবর অর্ণব। অর্ণব আমার থেকে 1 বছরের ছোট। কলেজে পড়ে, তবে বেশ পরিপক্ক আচরণ তার। শুরুতে আমাদের সম্পর্কটা ছিল স্বাভাবিক, ভদ্রশালীন দূরত্বে বাঁধা। কিন্তু যখন আমরা এক ছাদের নিচে একা হয়ে গেলাম, কিছু বদলাতে লাগল। প্রথমে আমি বুঝতেই পারিনি কখন যেন অর্ণবের চোখে আমার দিকে অন্যরকম এক চাহনি ধরা পড়তে শুরু করল। ওর চোখে যেন একটা কৌতূহল, একটা প্রশ্রয়, এমন কিছু যা আগে ছিল না। আমি প্রথমে ভুল ভেবেছিলাম হয়তো আমার কল্পনা। কিন্তু দিনের পর দিন ওর ব্যবহার আমার মনের সেই সন্দেহকেই যেন সত্যি করে তুলল। আমি যা খেতে চাইতাম, অর্ণব নিজে বাজার করে আনত, রান্না করে দিত। কখনো পছন্দের ফল, কখনো অল্প ঝাল মাংস, কখনো গরম ধোয়া ওঠা চা। ভাবি, আজ তোমার পছন্দের আলুর দম করলাম, সে হেসে বলত, আর আমার বুকের ভেতর কোথাও যেন কাঁপন লাগত। আমি তাকে কিছু বলতাম না। আমি জানতাম না কি বলবো। কিন্তু এটাও বুঝতাম, এই সম্পর্ক, এই অব্যক্ত টান সহজ কিছু নয়। একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে। আমি বারান্দায় বসেছিলাম, উলের চাদর জড়িয়ে। ও এসে পাশে বসল। ভাবি, একা কেমন লাগে তোমার? তার গলার শব্দ ছিল খুব মিষ্টি। আমি তাকালাম না, শুধু বললাম, খুব একটা না। বই পড়ি, গান শুনি। সময় চলে যায়। তবু তো একা একা থাকা ভালো লাগে। সে এবার আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি সেটা টের পাচ্ছিলাম। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, অভ্যেস হয়ে যাবে একদিন। সে কিছুক্ষণ চুপ করেছিল। তারপর বলল, তোমার কথা ভেবেই তো রান্না করি। তুমি না থাকলে কে খাবে? এই কথার ভেতরে এক অদ্ভুত কোমলতা ছিল। যেন এক পক্ষাঘাতগ্রস্ত আবেগ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। আমার গলায় একটা দলা জমেছিল। আমি সেটা গিলে ফেললাম। কিন্তু আমি জানতাম কিছু একটা ঘটতে যাচ্ছে। না হয় আজ, না হয় কাল, কিন্তু এই নীরব, স্নিগ্ধ মুহূর্তগুলো আমাদের মধ্যে দূরত্বটাকে মুছে দিতে চাইছে। সেই সন্ধ্যার পর থেকে অর্ণব যেন একটু বেশিই সচেতন হয়ে উঠল আমার প্রতি। তার প্রতিটি আচরণে ছিল একটা কোমল যত্ন, একটা মিষ্টি টান, যেটা চোখে পড়ে কিন্তু ভাষায় ধরা যায় না। একদিন দুপুরে আমি রান্নাঘরে ছিলাম। চুলায় ডাল ফুটছিল, আর আমি ডালনায় তড়কা দেবার জন্য সরিষার তেল গরম করছিলাম। হঠাৎ পেছন থেকে অর্ণব এসে আমার কাছ ঘেঁষে দাঁড়াল। ভাবি, তোমার চুলে আজ কি যেন একটা গন্ধ। খুব সুন্দর লাগছে। আমি চমকে ঘুরে তাকালাম। ওর চোখে সরল একটা প্রশংসা, কিন্তু তার গভীরে কি যেন লুকানো ছিল। আমি একটু অপ্রস্তুত হয়ে হেসে বললাম, নতুন শ্যাম্পু দিয়েছি আজ। হয়তো সেটারই গন্ধ। সে একটু হাসল, তারপর নিজের গলায় গরম তেলের ধোঁয়ার দিকে ইশারা করে বলল, এই গন্ধটা কিন্তু তোমার চুলের থেকেও জোরালো না। আমি কিছু বলিনি। কিন্তু আমার বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন একটু বেশি জোরে শোনা যাচ্ছিল। সেই রাতে খাওয়ার পরে আমি ডাইনিং টেবিল গুছাচ্ছিলাম। ও পাশে দাঁড়িয়েছিল। ভাবি, তোমার হাতের রান্না না খেলে মনটাই ভালো হয় না। আমি বললাম, এত মিথ্যা প্রশংসা করো কেন? মিথ্যা? তুমি জানোই না তুমি কতটা সুন্দর করে রাঁধো। আর তোমার হাসি। জানো রাহুল ভাই কতটা লাকিসে? হঠাৎ থেমে গেল। আমি ধীর গলায় বললাম, তুমি এসব বলছো কেন অর্ণব? সে আমার চোখে চোখ রাখল। তার চোখে লুকানো ছিল না কিছুই। ভাবি, জানি না কেন তোমার পাশে এলেই একরকম অদ্ভুত শান্তি লাগে। আর সেই শান্তির ভেতরেই যেন তুমুল কিছু কাঁপতে থাকে ভেতরে। আমি হতভম্ব হয়ে গেলাম। মুহূর্তের সময় থেমে গেল যেন। আমি ওর চোখ থেকে চোখ সরিয়ে জানালার দিকে তাকালাম। বাইরের আকাশ কালো হয়ে এসেছে। একটা বিজলির রেখা আলোর ঝলকানি ফেলল ঘরের মেঝেতে। অর্ণব আমার দিকে এক পা এগিয়ে এলো। তোমার প্রতি যে অনুভূতিটা হচ্ছে সেটা কি ঠিক জানি না ভাবি। কিন্তু এটুকু জানি, তোমাকে দেখলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আমি চুপ ছিলাম। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর ধুকপুকানিটা যেন কান দিয়ে বেরিয়ে আসছিল। তার কণ্ঠটা এবার ফিসফিসে হয়ে উঠল, তোমার চুলের গন্ধ, তোমার হেসেল ঘরের ব্যস্ততা, রাতে হালকা ঘেমে যাওয়া তোমার কপাল, সবকিছুই মনে হয়।
আমার নিজের হয়ে যাক। এই কথার মধ্যে এমন এক আকুলতা ছিল যা অস্বীকার করার মতো না। কিন্তু আমার বিবেকের দেয়ালও নড়ে উঠছিল। আমি মাথা তুলে ওর দিকে তাকালাম। ওর চোখে ছিল তীব্র এক কামনা, কিন্তু তাতে অশ্রদ্ধার চিহ্ন ছিল না, ছিল আকাঙ্ক্ষা আর অদ্ভুত এক শ্রদ্ধা। অর্ণব। আমার গলা কেঁপে উঠল, এভাবে ভাবা ঠিক না। আমি তোমার ভাবি। সে মাথা নিচু করল। তারপর শান্ত গলায় বলল, জানি। তবু মনের টানকে কে বোঝাবে বলো? এক মুহূর্ত নীরবতা। তারপর সে ধীরে ধীরে কাছে এসে আমার হাতে হাত রাখল। আমি হাতটা সরিয়ে নেইনি, আবার শক্ত করে ধরেও রাখিনি। সে বলল, ভয় পেজো না, কিছুই করব না তোমার ইচ্ছার বিরুদ্ধে। শুধু এটুকু জানতে চেয়েছিলাম, তুমি কি একটু অনুভব করো না এই টানটা? আমি কোনো উত্তর দিলাম না। শুধু অনুভব করছিলাম বুকে জমে থাকা এক অজানা আবেগের ঢেউ, যেটা রাহুলকে আমি কোনোদিন অনুভব করিনি। সন্ধ্যার পর ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বারান্দার জানালা দিয়ে ঢুকে আসছিল শীতের ঠান্ডা হাওয়া, আর সেই হাওয়ায় আমার শাড়ির আঁচল হালকা উঠছিল। আমি একা বসেছিলাম ড্রয়িং রুমে, এক কাপ চা হাতে। অর্ণব পাশের ঘরে কিছু একটা পড়ছিল হয়তো। আমার মনটা আজ অস্থির। তার চোখের সেই চাহনি, তার কণ্ঠের গভীর টান, সব যেন মাথার ভেতর কুয়াশার মতো ঘুরপাক খাচ্ছিল। আমার বিবেক বলছিল, তুমি তার ভাবি, তুমি বিবাহিত। কিন্তু হৃদয়ের গোপন গহ্বরে এক কণ্ঠস্বর বারবার বলছিল, কখনো কি কেউ এতটা করে তোমায় অনুভব করেছে? হঠাৎ পেছন থেকে অর্ণব বলল, ভাবি, আজ তোমার জন্য একটা গান চালাবো। আমি চমকে তাকালাম। ও এক হাতে মিউজিক প্লেয়ারের রিমোট ধরে দাঁড়িয়ে। আমি মাথা নেড়ে সায় দিলাম। সে একটা পুরনো গজল চালালো, আবেগভরা, দর্দি সুরে ভেসে এলো হমনে দেখা, হমনে ছুঁয়া। আর সেই সুরেই যেন আমাদের মাঝের বাতাস ভারী হয়ে উঠল। আমি বললাম, তুমি কবিতা লেখো না কেন? সে হাসল, তুমি অনুপ্রেরণা হলে লিখব। আমি চোখ ফেরালাম, কিন্তু হৃদয়ের ভিতরটা কাঁপল। সে হঠাৎ ধীরে ধীরে আমার পাশে এসে বসল। আমি অবাক হইনি। তার চোখে সেই চেনা গভীরতা, আর তার কণ্ঠে গা ছমছমে এক মোলায়েম আত্মবিশ্বাস। ভাবি। তার কণ্ঠে একটা কাঁপা ছিল, আজ যদি আমি বলি, তোমার চুলে হাত দিতে ইচ্ছে করছে, তুমি রাগ করবে? আমি চুপ ছিলাম। খুব আস্তে মাথা নাড়লাম, না। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলো আঙুলে ঘোরাতে লাগল। স্নিগ্ধ, আলতো ছোঁয়া। তোমার এই নিঃশ্বাস। তোমার গালের কাঁপুনিটা। সব আমি অনুভব করতে চাই, সে বলল ফিসফিস করে। আমি এবার কাঁপতে লাগলাম। আবেগে, টানে, নিষিদ্ধ এক রোমাঞ্চে। তার ঠোঁট আমার কপালের কাছাকাছি এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানি তুমি ভয় পাও। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এক বিন্দুও তোমার অসম্মান হবে না। শুধু আমাকে একবার অনুভব করতে দাও, ভাবি। আমি ধীরে ধীরে তার বুকের দিকে ঝুঁকে পড়লাম। ওর হৃদস্পন্দন শুনছিলাম স্পষ্ট, দ্রুত, ঠিক আমার মতোই। সেই রাতে প্রথমবার আমরা একে অপরের ছায়ায়, স্পর্শে, নিঃশ্বাসে এক হয়ে গেলাম। আবেগের দিক থেকে এমন এক স্তরে পৌঁছালাম, যেখানে ভাষা ছিল অপ্রয়োজনীয়, শুধু চোখ, হাত, হৃদয়ের গোপন স্পন্দন ছিল যথেষ্ট। তারপরের দিনগুলো যেন বাতাসে ঘোরে মোড়া ছিল। আমাদের প্রতিদিনের কাজ, রান্না, খাওয়া, বাজার করা, সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু সেই স্বাভাবিকতার নিচে লুকিয়েছিল এক তীব্র গোপনতা, এক চুপচাপ জ্বলে ওঠা ভালোবাসা। আমি সকালের রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। অর্ণব পাশ দিয়ে হেঁটে যাবার সময় আমার আঙুল ছুঁয়ে গেল হালকা করে। চোখ তুলতেই দেখলাম ওর ঠোঁটে হালকা হাসি। সে কিছুই বলেনি, আমিও না। কিন্তু সেই স্পর্শ শরীর জুড়ে আগুন ছড়িয়ে দিল। রাতের বেলা আমরা আলাদা ঘরে শুই। কিন্তু মাঝে মাঝে, গভীর রাত হলে, পায়ের ধাপে ধাপে সে চলে আসে আমার ঘরে। দরজা টুক করে বন্ধ হয়, আর আমি দুলে উঠি এক আত্মোপলব্ধির ঘোরে। সে নিঃশব্দে এসে আমার পাশে শুয়ে পড়ে। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের লয়, আর একে অপরকে ছুঁয়ে দেখার অভ্যেস। ভাবি। তার কণ্ঠ এক রাতে গা ঘেঁষে বলল, তোমার ঘাড়ে এভাবে ঠোঁট রাখলে মনে হয় সময় থেমে যায়। আমি তখন তার বুকে মাথা রেখে চুপচাপ ছিলাম। তার গায়ের গন্ধ, তার বুকের উষ্ণতা, আমাকে এমনভাবে পেঁচিয়ে ধরে, যেন আমি কোনো এক নিষিদ্ধ অথচ চিরচেনা পৃথিবীতে আশ্রয় নিয়েছি। দিনের বেলা আমরা আবার সেই দূরত্ব রেখে চলি। ডাইনিং টেবিলে বসে কথা বলি, চোখে চোখ রাখি না বেশি। শাড়ির আঁচল একটু বেশি নামলে সে চোখ ফিরিয়ে নেয়, কিন্তু জানি, পেছনের সেই আগুন তখনও দপদপ করছে। এক দুপুরে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, শাড়ির আঁচল কাঁধ থেকে একটু সরে গেছিল। হঠাৎ পেছন থেকে অর্ণব এসে ধীরে ধীরে আঁচলটা তুলে দিল।
তুমি নিজেই জানো না তুমি কতটা সুন্দর, সে বলল একদম কানে ফিসফিস করে। আমার চোখ বন্ধ হয়ে এলো, গাল জ্বলতে লাগল। এইসব মুহূর্তগুলো আমাদের গোপন ছিল, গোপন থাকবেই, আমরা দুজনেই তা জানতাম। কেউ জানবে না, কেউ টের পাবে না। রাহুল বিদেশে, মাঝে মাঝে ফোন করে, আমি কণ্ঠ ঠিক রেখে কথা বলি। সব ভালোই চলছে। অর্ণব আছে পাশে, বলি, আর বুকের ভেতরে গুনগুন করে ওঠে এক অজানা অপরাধবোধ, যা কখনো কখনো সুখকেও ছাপিয়ে যায়। কিন্তু রাত হলে সেই অপরাধবোধ গলে গিয়ে শুধু শরীর আর আত্মার তীব্র একাত্মতায় মিশে যায়। সেই শীতের রাতগুলো যেন আরও দীর্ঘ হয়ে উঠছিল। ঘর জুড়ে সুনসান নীরবতা, বাইরের হিমেল বাতাস জানালার ফাঁক দিয়ে এসে শিরশির করে, আর ভেতরে আমি। এবং সে অর্ণব, যার হাতে এক অদ্ভুত উষ্ণতা, যার চোখে এমন কিছু আছে যেটা আমাকে ধীরে ধীরে গলিয়ে দেয়। সেদিন রাতে আমি একটু জ্বর নিয়ে শুয়েছিলাম। মুখ ভার, শরীরে প্রচুর ব্যথা করছিল। হঠাৎ সে ঘরে এসে বসল আমার পাশে, জলপট্টি হাতে। এভাবে একা থাকো কেন? আমাকে ডাকতে পারতে, তার গলায় অভিমান ছিল। ভালো লাগছে না, বললাম ধীরে। সে ধীরে ধীরে জলপট্টি দিল আমার কপালে। আর আমি ওর চোখের দিকে তাকিয়েছিলাম, যেভাবে কেউ আগুনের দিকে তাকিয়ে থাকে, জানে যে পোড়াবে, তবুও চোখ ফেরায় না। তারপরে আমি জানি না কখন ও আমার পাশে শুয়ে পড়েছিল। জ্বরের ঘোরে আমি শুধু অনুভব করছিলাম ওর আঙুলের ছোঁয়া, গাল বেয়ে চুলের গোড়ায়, ঘাড়ের পাশে, হালকা করে বুকে। তার স্পর্শে আমার শরীর জেগে উঠছিল, কিন্তু সে ছিল ধৈর্যশীল, কোমল, আশ্রয়দাতা। ভাবি, এই শরীর তোমার ঠিক ততটাই পবিত্র, যতটা কামনার, সে বলল ফিসফিস করে। তুমি জানো না কতবার তোমার ঘাড়ের এই তিলটার দিকে তাকিয়ে থেকেছি, চোখ সরাতে পারিনি। আমার কাঁধে ঠোঁট রেখে সে নিঃশ্বাস ছাড়ে, আমি চোখ বন্ধ করে থাকি। মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর ধীরে ধীরে আমার ব্লাউজের আটসাট হুক খুলে দিতে দিতে সে বলল, শরীর শুধু আবরণ নয় ভাবি, এত আত্মা স্পর্শের দরজা। আমায় ভেতরে ঢুকতে দাও। সেই রাতে আমরা প্রেম করিনি শুধু, আমরা মুক্তি খুঁজেছিলাম। তার প্রতিটি চুমু আমার ত্বকে যেন নামিয়ে আনছিল এক অলৌকিক প্রশান্তি। আমার বুকের মাঝখানে সে কপাল রেখে নিঃশ্বাস নিচ্ছিল, আর আমি ওর চুলের ভেতরে আঙুল চালিয়ে খুঁজছিলাম নিজেকে। তুমি আমার কি হতে চলেছ, অর্ণব? আমি জিজ্ঞেস করেছিলাম নিঃশব্দে। সে বলেছিল, তোমার সবকিছু। যদি আমাকে থাকতে দাও, প্রতিরাতে, প্রতিদিন, প্রতি নিঃশ্বাসে। তারপর আমরা জড়িয়েছিলাম, না শুধু শরীর দিয়ে না। আমরা জড়িয়েছিলাম আমাদের পাপবোধ, আমাদের ক্ষত, আমাদের অপূর্ণতা দিয়ে। আর সেদিন থেকে রাত মানেই ছিল তার বুকের তলায় আমার মাথা রাখা। আর দিনে এক চোখে চোখের ইশারায় বলে ফেলা হাজার অনুভূতির গল্প। সেদিন দুপুরে আমি একা বসেছিলাম বারান্দায়। জানালার ওপাশে রোদের রেখা পায়চারি করছিল দেয়ালে, আর আমার বুকের মধ্যে তখনও রয়ে গেছে রাতের গন্ধ। অর্ণব সকালে কাজের বাহানায় বাইরে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার কানে ফিসফিস করে বলেছিল, আজ রাতেও তোমায় ছুতে চাই। কাল রাতটা ছিল অসম্পূর্ণ। আমি হেসেছিলাম হালকা করে, কিন্তু চোখে ছিল ভয়, একরকম গভীর আত্মসমর্পণের ভয়। হঠাৎ ফোন বেজে উঠল। আমি স্ক্রিনে তাকিয়ে ঠকঠক করে কেঁপে উঠলাম। রাহুল, আমার স্বামী, যে বিদেশে কাজ করতে গিয়েছে, আর আমরা ভেবেছিলাম সে ফিরবে না এখনই। হ্যালো, আমি গলা ঠিক রেখে বললাম। ওপাশ থেকে পরিচিত গলা, উৎসাহে ভরা, ক্লান্ত একটু। সুনীতি, সারপ্রাইজ। আমি ফিরে আসছি। আর মাত্র 3 দিন। টিকিট কনফার্ম হয়ে গেছে। আমার জন্য কোনো স্পেশাল কিছু রান্না করো, কিন্তু তুমি তো এমনিতেই সেরা। আমি ঠোঁট কামড়ে ধরেছিলাম। কিছু বলতে পারছিলাম না। তুমি চুপ কেন? ভালো তো সব? হ্যাঁ, খুব ভালো, আমি বললাম। কিন্তু গলার কণ্ঠে সেই ভালো শব্দটা কেঁপে উঠল। ফোন কেটে গেলে আমি অনেকক্ষণ ধরে বসে রইলাম। ঠোঁট শুকিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের উপর কেউ বিশাল একটা পাথর বসিয়ে দিয়েছে। সন্ধ্যায় অর্ণব ফিরে এলো। আমি চুপচাপ। সে কাছে এসে বলল, কি হয়েছে? সারাদিন তোমার মুখ এমন কেন? আমি তাকালাম তার দিকে। তারপর ধীরে ধীরে বললাম, রাহুল ফিরছে 3 দিনের মধ্যে। অর্ণব প্রথমে কিছু বলল না। মুখ শক্ত হয়ে গেল, চোখের কোণে হালকা লাল। তাহলে কি আমাদের ভালোবাসা শেষ? তার গলায় এক চাপা ক্রোধ, একসঙ্গে দুঃখের ছায়া। আমি জানি না, আমি ফিসফিস করলাম। এই সম্পর্ক আমরা গোপন রেখেছিলাম ঠিকই, কিন্তু এখন
আমি রাহুলের মুখোমুখি দাঁড়াতে পারব তো? অর্ণব পেছন ফিরে একবার হাঁটল, তারপর এসে আমার 2 কাঁধ ধরে বলল, তুমি কি চাও রাহুল ফিরে আসুক আর আমি শুধু অতীত হয়ে যাই? আমি কিছু বললাম না। চোখ নামিয়ে রইলাম। কিন্তু চোখের কোণ ভিজে যাচ্ছিল। তোমার চোখ বলছে তুমি আজও আমার, সে বলল, কিন্তু হৃদয় বলছে তুমি। দ্বিধায় কি আমরা দুজনেই জানতাম এই 3টা দিন হবে সবচেয়ে কঠিন। দুপুর গড়িয়ে বিকেল। ঘরটা তখন নিঃশব্দে অপেক্ষা করছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, সাদা শাড়ি পরে, চোখে হালকা কাজল, ঠোঁটে কোনো লিপস্টিক দিইনি, অপরাধবোধটা আজ রং চায়নি। অর্ণব সারাদিন বাইরে, না বলে কোথায় গেছে জানি না। তবে জানি আজ সে আর এ বাড়ির একমাত্র পুরুষ নয়। বিকেল 4টা নাগাদ গেটের বাইরে গাড়ির শব্দ। একটা ব্যাগ হাতে রাহুল নামল, চোখে আনন্দ, গায়ে নতুন চেক শার্ট, মুখভর্তি দাড়ি, কিন্তু সেই হাসিটা ঠিক আগের মতো। কুসুনীতি, সে ডাকল। আমি বুকের ভেতর কেমন জানি ভয় পেলাম, তবুও হাসি টেনে ঠোঁটে আনলাম। এসো রাহুল। সে ঘরে ঢুকেই আমায় জড়িয়ে ধরল। কিন্তু আমার হাত দুটো কিছুটা হঠাৎ করে ওপরে উঠে গিয়ে নিচে ঝুলে রইল। স্পর্শটা চেনা, অথচ আজ যেন অন্য কেউ ছুঁয়ে নিচ্ছে। রাহুল বলল, তুমি শুকিয়ে গেছ, খেয়াল রাখো না নিজের? আমি হাসলাম, সব ঠিক আছে। তুমি নেই তো, তাই উসে ঘর ঘুরে দেখতে লাগল, আবার বলল, অর্ণব কই? আমি তো ভেবেছিলাম ওই আগে দেখে নেবে আমায় কি বাইরে গেছে। আমি বললাম। আমি চুপচাপ। রাহুল গল্প করছে বিদেশের কাজের অভিজ্ঞতা, সহকর্মীদের কথা। তার চোখে ভালোবাসা, বিশ্বাস আর একেবারে না জানার সরলতা। রাতের বেলা আমি বিছানায় শুয়ে আছি, সে পাশে এসে বসেছে। তুমি কি ক্লান্ত? না হলে একটু গল্প করি? অনেক কথা জমে আছে। আমি চোখ বন্ধ করে বললাম, আজ খুব ঘুম পাচ্ছে। কাল বলো। সে আমার কপালে চুমু দিল। আমি চোখ বন্ধ করেও স্পষ্ট বুঝলাম এটা ছিল ভুল ঠাইয়ে রাখা ভালোবাসা। রাহুল ঘুমিয়ে পড়ার পর আমি বিছানায় উঠে বসে পড়লাম। বুকে তখন এক অদ্ভুত দহন। পাশে শুয়ে থাকা স্বামী, যাকে ভালোবাসার কথা দিয়েছিলাম। আর অন্য পাশে এই বাড়ির কোথাও হয়তো ফিরে আসা অর্ণব, যে আমার ছায়ায় বাসা বেঁধেছে। আমি জানতাম এই সম্পর্ক এখন আর শুধুই গোপন রোমান্স নয়, এটা এখন চেতনার লড়াই, নিজের সাথে, ভালোবাসার সাথে, আর অপরাধবোধের সাথে। রাহুল আসার পর ঘরের চেহারাটা বদলে গেছে ঠিকই, কিন্তু আমার হৃদয় তার পথ হারায়নি। প্রথম কয়েকটা দিন আমি নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম এই টান, এই রোমান্সে সব ছিল এক সময়ের ভুল। কিন্তু যেদিন অর্ণব দরজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একবার তাকিয়ে বলল, তুমি ভালো আছো, সেই দৃষ্টিতে আমি বুঝে গেলাম সে এখনো আমায় ছেড়ে দেয়নি। আর সত্যি বলতে আমিও পারিনি। সেই রাত রাহুল ঘুমিয়ে গেছে, পাশে ঘুমন্ত স্বামী, ঘুমের গভীরতায় নিশ্চিন্ত। আর আমি নিঃশব্দে বিছানা ছাড়লাম, হাঁটলাম নরম পায়ের শব্দে বারান্দার জানালার ধারে, যেখানে আলো অন্ধকারে মিশে আছে। সেইখানে দাঁড়িয়ে ছিল অর্ণব, আমার চোখে চোখ। 3 সপ্তাহ পরে আবার এইভাবে, এত কাছে। আমি ফিসফিস করে বললাম, আমাদের সব শেষ হয়ে গেছে, বুঝো না? সে হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার চোখ তা বলছে না। ও চোখ আমি চিনি। ঘে সে এগিয়ে এলো, আমার মুখের এত কাছে যে নিঃশ্বাসও জড়িয়ে গেল গালের পাশে। তার ঠোঁট ছুঁয়ে গেল আমার গলা। আমার শাড়ির আঁচল সরে গেল সামান্য। আমি ঠেলে দেইনি, শুধু চোখ বন্ধ করে বললাম, আজ যদি ধরা পড়ে যাই, তাহলে ধরা পড়ি, কিন্তু তোমার থেকে দূরে থাকতে বলো না। তার ঠোঁট নামল ধীরে ধীরে ঘাড়ের গা বেয়ে। আমার গায়ে কাটা দিচ্ছিল, শ্বাস ঘন হচ্ছিল। আরেকবার, আরেকটা রাত, যেখানে আমি নিজের সবকিছু হারাতে চেয়েও তাকে ধরে রাখছিলাম। আমরা নীরব হয়ে দাঁড়িয়ে থাকি, একে অপরের ভিতর নিজেকে খুঁজে নিই। সেদিন ছিল একটা বৃষ্টির রাত। বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় ঘর অর্ধেক আলোকিত, অর্ধেক রহস্যে ভরা। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, শাড়ির ভাঁজ খুলে একপাশে গুজে রেখেছিলাম যেন হাঁটতে সুবিধে হয়। বুকের ভেতর অদ্ভুত একটা ধকধকে আগুন। কারণ আমি জানি অর্ণব অপেক্ষা করছে স্টোর রুমে। গভীর নীরবতার ভেতর আমি ঘরে ঢুকলাম। দরজা লাগিয়ে দিলাম ধীরে, শব্দ না করে। অন্ধকারে অর্ণব এগিয়ে এলো। চোখের ভাষায় চিৎকার করছিল, তুমি এলে। আমি নিঃশব্দে গলা দিয়ে বললাম, আমি না এলে তুমি শ্বাস নিতে পারতে? সে আমার মুখ ছুঁয়ে দেখল। ঠোঁটের কোণ ঘেঁষে মুখ নামিয়ে এলো ঘাড়ের কাছে। কি তোমার গন্ধ আমার ভিতরের সব ঠিক করে দেয়, সে বলল। তার ঠোঁট এবার নামল আরও নিচে, বুকের মাঝ বরাবর। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল।
সেই মোমবাতির আলোয় আমরা নিজেরাই নিজেদের গায়ে জ্বালিয়ে নিচ্ছিলাম। শরীর জেগে উঠছিল, আত্মা কেঁপে কেঁপে উঠছিল। আমরা শুধু প্রেম করছিলাম না, আমরা নিজেদের নিয়ে যাচ্ছিলাম হারিয়ে ফেলার সবচেয়ে গভীর পর্যায়ে। সেই রাতে আমাদের মধ্যে কোনো ভাষা ছিল না, শুধু চোখে চোখ রাখা, নিঃশ্বাসের ঢেউ আর আঙ্গুলের অদৃশ্য কবিতা। তার কাঁধে মাথা রেখে আমি বলেছিলাম, তুমি চলে গেলে আমি কি বাঁচতে পারব? সে আমার ঠোঁটে চুমু দিয়ে বলেছিল, তুমি আমার, এবার শুধু প্রেম নয়, তুমি আমার ধর্ম। সেই বিকেলে আমি আর অর্ণব ছিলাম রান্নাঘরের পাশে পুরনো স্টোর রুমে। ঘরটা অন্ধকার, দরজা অর্ধেক বন্ধ, আর আমাদের নিঃশ্বাস কাঁপতে কাঁপতে ভিজিয়ে দিচ্ছিল বাতাস। আমার গলায় অর্ণবের ঠোঁট, তার আঙুল শাড়ির আঁচল ভেদ করে আমার পিঠে ঘোরাফেরা করছিল। আমার চোখ আধবোজা, আর হৃদয় তখন ঠিক সেই জায়গায় যেখানে সময় থেমে যায়। সে ফিসফিস করে বলল, কি তোমায় আর ভাগাভাগি করতে পারি না? আমি তার ঠোঁটে হাত রাখলাম। চুপ করো, এখন না। ঠিক তখনই একটা শব্দ। দরজার ওপাশে কারো গলার আওয়াজ। একটা দীর্ঘ নিঃশ্বাস, একটা চাপা ধাক্কা। আমি ঠেলে দূরে সরি, আঁচল গুছিয়ে নিই, চুল ঠিক করি। অর্ণব থম করে দাঁড়িয়ে থাকে। তার চোখে আতঙ্ক নয়, বরং এক অদ্ভুত স্থিরতা। দরজাটা একটু শব্দ না করে খুলে যায়। রাহুল দাঁড়িয়ে, চোখে বিস্ময়, কপালে ভাঁজ। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আমার এলোমেলো চুল, আমার বুকের উপর পড়া অর্ণবের হাতের চিহ্ন, আর ঘরের ভেতরের অস্বাভাবিক উত্তাপ। আমার কণ্ঠ শুকিয়ে গেল। ঠোঁট কাঁপছিল। রাহুল। সে চোখ সরায় না। ধীরে ধীরে পেছনে সরে যায়। একটা শব্দ না করে চলে যায় ঘর থেকে। আমরা দাঁড়িয়ে থাকি ভাঙা মূর্তির মতো। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এসেছে। আমি বিছানার এক পাশে বসে আছি, শরীর কাঁপছে, চোখে জল আটকে রেখেছি। অর্ণব নেই, সে হয়তো নিজেকে গুটিয়ে নিয়েছে। আর রাহুল, সে তখন আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। চোখ দুটো লাল, ভেতরে চাপা এক তাণ্ডব। কতদিন? রাগান্বিত গলায় প্রশ্ন করে সে। আমি চুপ। সে এগিয়ে আসে আমার খুব কাছে। চোখে চোখ রাখে, কিন্তু আমি পারি না তার চোখে তাকাতে। তুমি তো বলেছিলে তুমি ভয় পাও একা থাকতে। তুমি বলেছিলে আমাকে ভালোবাসো। তাহলে? আমার ঠোঁট কাঁপে, আমি জানি না কিভাবে। সে চেঁচিয়ে ওঠে, তুমি জানো না, আমি তোমার জন্য সব ছেড়ে বিদেশে গেছি। তুমি জানো এটা আমার জন্য কি ছিল? আর তুমি? আমার ভাইয়ের সাথে? আমি উঠে দাঁড়াই। এবার মুখ তুলে বলি, তুমি কি ভেবেছ শুধু টাকা এনে দিলেই একটা সম্পর্ক বাঁচে? তুমি ছিলে না রাহুল। শুধু ফোনে, শুধু মেসেজে আমার স্পর্শ দরকার ছিল, কান্নার পাশে থাকা দরকার ছিল, আর অর্ণব আমাকে অনুভব করেছিল। সে আমার একাকিত্বের সঙ্গী হয়েছিল, তাই আমি অর্ণবকেই চাই সারা জীবন ধরে। তো বন্ধুরা, এইরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এমন আরও বাস্তব ও হৃদয়ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব।